নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সানজিদা আফরিন সোনিয়া। সরকার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট পেশ করেন, যেখানে দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু এবং ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আধুনিক গণপরিবহন ব্যবস্থার অংশ হিসেবে ৬টি মেট্রো রেল লাইন, মোনোরেল ফিডার নেটওয়ার্ক এবং ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে সেফটি সিস্টেম অ্যাপ্রোচ ও অটোমেটেড ফিটনেস সার্টিফিকেট ব্যবস্থা চালু সহ ৩,০০০ কিলোমিটার জাতীয় এক্সপ্রেস ওয়ে গ্রিড করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন বাজেটে মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যা দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে স্বাস্থ্য খাতে এক বিশাল নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অবিলম্বে ৫,০০০ MBBS চিকিৎসক নিয়োগের ঘোষণা দেন। একই সঙ্গে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দেশব্যাপী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে এই নিয়োগের ৮০% পদ নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এছাড়াও নার্সিং ও মিড ওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের অংশ হিসেবে ব্যাচেলর ও মাস্টার্স কোর্সের সুযোগ বাড়ানো হচ্ছে। শিক্ষিত যুবকদের বৈদেশিক চাহিদার উপযোগী করে গড়ে তুলতে ৪ মাস মেয়াদী জেনারেল কেয়ার বিভাগ প্রশিক্ষণ কার্যক্রম চালু করার মাধ্যমে স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৭ মে হাসপাতালের একই ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত প্রতিবেদনে ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা ও কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করা হয়। এ ঘটনায় শোকজ নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স অনুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে আদ্দিন হাসপাতালের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছেন, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৩০ দিনের মধ্যে মন্ত্রণালয়ে আপিল করার আইনি সুযোগ রয়েছে। আপিল প্রক্রিয়া চলাকালীন হাসপাতালের কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই। আগামী রোববার হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে আপিল করবে বলে জানা গেছে। ওমান উপকূলে মার্কিন সামরিক বাহিনীর হামলায় সেত্তে বেলো জাহাজের ৩ ভারতীয় নাবিক নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, বারবার সতর্ক করার পরও জাহাজটি নির্দেশনা না মানায় ইঞ্জিন লক্ষ্য করে গোলা নিক্ষেপ করা হয়। নিহতরা হলেন আদিত্য শর্মা, শিবানন্দ চৌরাশিয়া ও পাটনালা সুরেশ। এ ঘটনার পর ভারত সরকার দিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের উপপ্রধানকে তলব করে করা প্রতিবাদ জানিয়েছে। ভারত বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক জলপথে বাধাহীন নৌ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি হারিশ পারভা থানিনি এ অঞ্চলের স্থিতিশীলতা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভারত সরকার ক্ষতিগ্রস্ত নাবিকদের পরিবারকে সমবেদনা জানিয়ে এই সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের ৩টি দেশে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, কুয়েত ও বাহরাইনের মার্কিন সামরিক লক্ষ্যবস্তু এবং ৫ম নৌবহরে এই হামলা চালায়। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ ইরানের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে। জিসিসি-ভুক্ত দেশগুলোর নিরাপত্তা অবিচ্ছেদ্য উল্লেখ করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। তবে কড়া বার্তার তোয়াক্কা না করে ইরান এই আক্রমণ অব্যাহত রেখেছে। বাহরাইনে ড্রোন ধ্বংসাবশেষের আঘাতে এক কিশোরী আহত এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে কুয়েত সতর্কতা স্বরূপ আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা করেছে।
ফিফার সরঞ্জাম বিষয়ক বিধিমালা লঙ্ঘন করায় বিশ্বকাপের জার্সি পরিবর্তনের বাধ্যবাধকতার মুখে পড়েছে হাইতি। তাদের জার্সিতে 1803 সালের ঐতিহাসিক ব্যাটল অব ভার্তিয়ের চিত্র ছিল, যা ফিফার নীতি অনুযায়ী রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হয়েছে। ফিফার নিয়মে ক্রীড়া সরঞ্জামে কোনো রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা ব্যবহারের অনুমতি নেই। যদিও হাইতির জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান সায়েতার দাবি, এটি মূলত হাইতির ভবিষ্যৎ গড়ায় অবদান রাখা সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা। ফিফার নির্দেশনার পর নকশা পরিবর্তন করতে রাজি হয়েছে হাইতি। 52 বছর পর বিশ্বকাপের মঞ্চে ফেরা দলটি 14 জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে। সি গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ ব্রাজিল ও মরক্কো। সারগাম স্টুডিওর কর্ণধার ফারুক কবির বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নগর বাউল জেমস। তিনি বাদলকে বন্ধু ও পরিবারের একজন হিসেবে উল্লেখ করে তার স্মৃতিচারণ করেছেন। 1989 সালে অনন্যা ও 1993 সালে জেল থেকে বলছি অ্যালবামের সাফল্যের পেছনে বাদলের গুরুত্বপূর্ণ অবদান ছিল। 90-এর দশকের মাঝামাঝি বাদল প্রবাসে চলে গেলেও সম্প্রতি দেশে ফিরেছিলেন। দীর্ঘ যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর বাপ্পি খানের মাধ্যমে পুনরায় কথা বলার সুযোগ হয়েছিল জেমসের সাথে। গত 2 মে খিলক্ষেতের নিজ অ্যাপার্টমেন্ট থেকে বাদলের মরদেহ উদ্ধার করা হয়। জেমসের কাছে বাদল শুধু প্রযোজক ছিলেন না, ছিলেন পথের সাথী ও আত্মার আত্মীয়। এক প্রিয় বন্ধুকে হারিয়ে বাংলা সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্রের প্রস্থান ঘটেছে বলে জেমস মন্তব্য করেন। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।